কই গো ছোট্ট বন্ধুরা, চলে এলো তো আবার গল্পমণি। আসলে এই যে গাজন চলছে, তো গাজনের সময় অনেকে সন্ন্যাস নেন। গাজনে শিবের ভক্ত যারা, তারা বিভিন্ন রকম মানসিক করে তারপর নিজেদেরকে অনেকটা যুদ্ধ কষ্ট সমস্ত কিছুর মধ্যে দিয়ে পার করে সন্ন্যাস গ্রহণ করার পরে নিজেদেরকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে পার করে নিয়ে আসেন, যাতে তারা সুস্থ থাকেন, সবল থাকেন, বাড়ির লোকের মঙ্গল হয়। তো যাই হোক, এই গাজন যেমন সন্ন্যাসের, যেটা এই মঙ্গলবার ঝাঁপ হয়ে শেষ হবে চৈত্র সংক্রান্তির দিন, ঠিক তেমনই আজকে একটা অন্যরকম কিন্তু সন্ন্যাসেরই গল্প। গজেন্দ্র কুমার মিত্রের লেখা সন্ন্যাসের শুরু। বছর তিনেক আগের কথা। দুন এক্সপ্রেস তখন রাত 10টা নাগাদ হাওড়া ছাড়ে, কি আরো কিছু পরে। এই ট্রেনে ভিড় হবে সে তো জানা কথাই। প্ল্যাটফর্ম এমনিতেই জনারণ্য, তার উপর কুলিটা যেখানে মাল নিয়ে গিয়ে নামালো সেখানটায় আরও বলা যায় নিশ্ছিদ্র ভিড়। মাল নামাবার জায়গাই মেলে না, নিজেরই স্থির থাকা মুশকিল, ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি কালীঘাটের মতন অবস্থা। একটু পরে মনে হলো সেখানে একটা কি জটলার মতন চলছে, আর সেটা ঠিক সাধারণ যাত্রীদের নয়, সুবেশ নরনারীর সমাবেশী বেশিরভাগ। মহিলাদের দামি শাড়ি আর দামি অহংকারের চাকচিক্যের সঙ্গে একটা ভক্তি গদগদ ভাবের প্রতিযোগিতা। সেই সঙ্গে সাহেবী পোশাক পরা কিছু অফিসার, ডাক্তার, উকিল বা বড় ব্যবসাদার গোছের পুরুষদের একটু দূর থেকে দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা। এসব দেখে মনে হলো এর সঙ্গে কোনো মহাপুরুষের নিশ্চয়ই যোগাযোগ আছে। কৌতূহল হতে একটু এগিয়ে উঁকি মেরে দেখি, ঠিক তাই, সেই জটলার কেন্দ্রবিন্দুতে একখানা চেয়ারে বসে আছেন এক সাধু। অন্তত তাঁর সিল্কের বহির্বাস আর চাদর, বড় লম্বা চুল, কাঁচা পাকা দাঁড়িগোপ, তাই বোঝায়। তার পেছনে পাশে দাঁড়িয়ে 3-4 বেশ বড় লোকের বউ ঘেমে নে পাখার বাতাস করছেন। বাকি অনেকেই হাত জড়ো করে দাঁড়িয়ে তাকে ঘিরে। চেয়ারের হাতায় ফুলের মালার স্তূপ। গুরুদেব স্মিত প্রসন্ন মুখে মৃদু গলায় কি সব বলছেন। শিষ্যরা উৎকণ্ঠ হয়ে শুনছেন, ব্যগ্র হয়ে কৃতার্থভাবে উত্তরও দিচ্ছেন। কানে গেল এক বৃদ্ধ মহিলা বলছেন, আপনি যখন যাচ্ছেন বাবা, উৎসবের কোনো অঙ্গহানি হবে না, সব ঠিক জোগাড় হয়ে যাবে, হরি হরি। গুরুদেব হাসি হাসি মুখে বললেন, আর আমি যদি না থাকি উৎসব হবে না, তোরা পারবি না চালাতে, তবে এতদিন কি শেখালাম। বৃদ্ধা বেশ গুছিয়ে বলতে গেলেন, বাবা আমরা যন্ত্র, আপনি যন্ত্রী, আপনি ছাড়া এত বড় কাজ। কিন্তু কথা শেষ হবার আগেই প্ল্যাটফর্মে গাড়ি এসে গেল। প্রচন্ড ঠেলাঠেলি চেঁচামেচি দেখলে মনে হয় গাড়িতে আগে ওঠার ওপরই এদের জীবন মরণ নির্ভর করছে। আমার এবারের যাওয়ায় ফার্স্ট ক্লাসের টিকিট, চাট মিলিয়ে একটা কামরায় উঠলাম, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই দেখি সাঁড়াসাঁড়ির বানের মতন সেই দলটা এই বগির ওপরই আছড়ে পড়ল। সে কি প্রচন্ড গোলমাল, প্রায় সবাই অপর সবাইকে নির্দেশ দিচ্ছে কোন মাল কোথায় রাখা হবে, কে কোন কামরায় যাবে, তা নিয়ে মতভেদের অন্ত নেই। দেখলাম গুরুদেব একা নন, বেশ একদল শিষ্যরাও যাচ্ছেন। কথাবার্তার ভাঙার টুকরো থেকে যা বোঝা গেল, কোনো আশ্রমে কিছু একটা উৎসব আছে, সেই উপলক্ষেই যাচ্ছেন এরা। তারই প্রচুর উপকরণ সঙ্গে যাচ্ছে, ফল, মিষ্টি, আনাজ, হ্যাজা কালো, এমনকি কলা পাতার বস্তা পর্যন্ত কিচ্ছু বাকি নেই। মনটা তেতো হয়ে উঠল। এই হট্টগোল সঙ্গে সঙ্গে যাবে সারাটা পথ, সে সাংঘাতিক কথা। এ অভিজ্ঞতা আগেও একবার হয়েছে, জানি তো। স্টেশনে স্টেশনে ভক্তদের আগমন আর ভক্তির প্রতিযোগিতা, গুরুর তো জীবনানন্দ বটেই, আর গাড়ির অন্য যাত্রীদের তো প্রাণান্ত। সৌভাগ্যক্রমে আমার কামরায় অন্য যাত্রী ছিল না,
হাটে নাম আছে বোধহয়, বর্ধমান কি আসানসোল থেকেও উঠতে পারে। তা হোক, আপাতত তো একটু শান্তি। বিছানা পেতে জামা প্যান্ট খুলে সদ্য একটু আরাম করে বসেছি। ট্রেন ছাড়ার পর কোলাহলটাও একটু থিতিয়ে এসেছে। হঠাৎ দরজার কাছে দেখি সেই সাধুটার আবির্ভাব। একটু আসতে পারি? প্রসন্ন প্রশান্ত মুখ দেখলে সম্ভ্রম বোধ হয়, তাতে সন্দেহ নেই। আসুন আসুন, ব্যস্ত হয়েই বলি, গাড়ি তো খালি। সাধু ভেতরে এসে সাবধানে দরজাটা টেনে দিলেন। তারপর সামনের বার্থে বসে পড়ে দামি সিগারেটের প্যাকেট বার করে একটা আমার দিকে এগিয়ে নিজেও একটা ধরালেন। এরপর কোথায় যাব, কি করি, দু একটা খুচরো প্রশ্নের পর হঠাৎ গলাটা নামিয়ে বললেন, বাবা হঠাৎ আপনাকে পাওয়া আমার কাছে ভগবানেরই যোগাযোগ মনে হচ্ছে। একটা বড্ড দায় ঠেকেছি। মোটামুটি আমার সঙ্গে আপনার স্ট্যাচারের মিল আছে। আপনার কাছে বাড়তি এক সেট জামা কাপড় হবে বাবা? ধুতি পাঞ্জাবি হলেই ভালো হয়, নিদিন পক্ষে প্যান্ট শার্ট। আপনি যে দাম বলবেন আমি তাই দেব। আপনি আবার করিয়ে নেবেন? তার মানে? বিহুবল কণ্ঠে প্রশ্ন করি। প্রস্তাবটা ঠিক কি বুঝতেই দেরি হলো। নানা রকম অস্পষ্ট সন্দেহ মনে উঁকি মারছিল। বলছি বাবা, খুলেই বলছি, নইলে আপনি বা বুঝবেনই বা কেমন করে। আসলে কি জানেন, আমি এবার সন্ন্যাস নিতে চাই। সত্যিকারের সন্ন্যাস। সত্যিকারের সন্ন্যাস। কিন্তু সে এই নিজেরই তৈরি জাল ছিঁড়তে না পারলে তো হবে না। আর এই পোশাকে, এই চেহারায় পালিয়ে কতদূর যাব? কিন্তু আরও যেন গুলিয়ে যায় মাথাটা। আপনি কি সন্ন্যাসী নন? না। আর মিথ্যে বলবো না, ঠিক করেছি। আজই শেষ করবে যাত্রা, রেগাও না। এ আমার সন্ন্যাসীর সাজ। আমি ব্রাহ্মণ, গুরু বংশের ছেলে, দেশে জমি জমা ছিল। তাই বাবা যখন বিয়ে দিলেন, সুপাত্রীর অভাব হয়নি। সুন্দরী বউ, বিয়ে পাশ, ভালো গাইতে পারে, এসে জুটলো আমার ঘরে। যে আমি ম্যাট্রিকের ওপারে যেতে পারিনি, তার বউ বেশ শিক্ষিত, কিন্তু কিছু কিছু সংস্কৃত পড়েছিলাম এক পণ্ডিতের কাছে, সেও বলার মতন কিছু নয়। তা মিছে বলবো না, বউ হয়তো মনে মনে একটু ক্ষুণ্ণই হয়েছিল। তবে আমাকে অযত্ন কি অবহেলা করেনি। বাপের পয়সায় অভাবেই তাকে এ ঘরে এসে পড়তে হয়েছিল। তবে সে স্পষ্টই বলতো, মাতাল গেজেলের হাতে যে পড়িনি, কিংবা দোষবোরে, এই তো আমার ঢের। বছর 3-4 বেশ কেটেছিল। জানো বাবা, একটা ছেলেও হয়েছিল ফুটফুটে। কিন্তু হঠাৎ বাবা মারা গেলেন। মা আগে গিয়েছিলেন। চোখে অন্ধকার দেখলুম। জমি জমার আয় যা, তাতে সচ্ছলে চলে না। গুরুগিরি রায়টাও কমে গেল হঠাৎ। এখনকার লোক কেউ কুলগুরু পছন্দ করে না, সবাই মহাপুরুষ ধরতে চায়। আগে যেসব শিষ্যরা বাবাকে বার্ষিক পাঠাতো, তারা হাত বন্ধ করলে। এধারে সকলেই বলতে লাগলো, আমার ছেলেটার মাথা নাকি খুব সাফ, ভালোভাবে পড়ালে একটা মানুষের মতন মানুষ হবে। কিন্তু সে পয়সা কই? আমার স্ত্রী আড়ালে কাঁদেন আর আমার সামনে নিঃশ্বাস ফেলেন। আমি কি করব তা কিছুই ভেবে পাই না। এই যখন অবস্থা, একদিন কলকাতায় ঘুরতে ঘুরতে আমার এক বাল্যবন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ছোটবেলায় একটা ছেলেকে গোবেরেন দিয়ে তার হাত ভেঙে দিয়েছিল। ঘরে বাইরে মার খাবার ভয়ে সেদিনই উধাও হয়ে যায়। বছর 6-7 পরে দেশের এক ভদ্রলোকের সঙ্গে কানাডায় দেখা হয়েছিল। শোনা গেল সেখানে কি ব্যবসা ফেঁদে বসে বেশ 2 পয়সা কামাচ্ছে। সেই যা খবর পাওয়া গেছিল। একেবারে এই দেখা। নাম রঘু। চেহারা, পোশাক, গাড়ি দেখে বুঝলাম এখানেও ভালোই রোজগার করে। কি জানি কি হলো তার, আমাকে দেখে জড়িয়ে ধরলো। বাড়ি নিয়ে গিয়ে খুব খাওয়ালো। রঘুর সব কাজই তড়িঘড়ি। আমার অবস্থার কথা শুনে বলল, এই গুরুগিরি করবি? দেখ, ভালো বিজনেস, খরচা পাবলিসিটি সব আমার, লাভের আধা আধি চাই। বললাম, দূর, আমি তো বর্ন গুরু, কিন্তু এখন কেউ পোছে না। রঘু বলল, সব গুরুর কাল কবে চলে গেছে, মডার্ন গুরু চাই। সে তুই বুঝবো না, যা করার আমি করব। তুই শুধু দুটো হিয়ালি হিয়ালি ধর্মকথা ওড়াতে পারবি তো?
বই চাস? 200-500 টাকার বই আনিয়ে দেবো। চেহারা ভালো আছে, লেগে যাবে। তা বাবা খেল দেখালো বটে রঘু। নিজের বাড়িতে রেখে এইসব সাজ পোশাকে সাজিয়ে রটিয়ে দিলে এক সিদ্ধ মহাপুরুষ হিমালয়ে সাধনা করতেন, জনসমাজে আসতে চান না, সে জোর করে ধরে এনেছে। ব্যাস, আর যায় কোথায়? বড়লোকের বড়লোক বন্ধু সব পিল পিল করে আসতে লাগলো, পশার জমে উঠলো দেখতে দেখতে। 5-6টা আশ্রম হয়ে গেল 2 বছরের মধ্যে। রঘু পাক্কা ব্যবসাদার। হিসেব করে আয়ের অর্ধেক নিজে রেখে বাকি টাকা নিজের নামে আমার স্ত্রীর কাছে পাঠাতে লাগলো। তাকে জানালো যে আমি দুর্গম পাহাড়ে তপস্যা করতে গেছি, ওকে বলে গেছি সংসারটা দেখতে। ঈশ্বরের ইচ্ছে ওর অভাব নেই, আর আমি ওর প্রিয় বন্ধু, এটাও তাই দায়িত্ব বলেই ও মনে করে। না, সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত। ছেলে ভালো লেখাপড়া শিখে বিলেত গেছে, সেখানেই এক কোটিপতি গুজরাটির মেয়ে বিয়ে করে বাসা বেঁধেছে। স্ত্রীও বছর 5 দেখে স্বামী ত্যাগ করে গেছেন, এই কারণ দেখিয়ে ডিভোর্স নিয়ে এক মিউজিক ডিরেক্টরকে বিয়ে করেছেন। সেজন্য আমার কোনো ক্ষোভ নেই, আমি খুশি। তিনিও ভালো আছেন। মাত্র দিন-7 আগে তাকে দেখেওছি, রূপে রসে বেশ ঝলমল করছেন এখনো। এক কথায় এদিকের কাজ শেষ। এখনো তার জোচ্চুরি, এ অভিনয় করতে আর মন সায় দেয় না। মনে হয় যার নকলেই এই, তার আসলে না জানি আরো কত কি আছে। সেই পরমানন্দ, সেই পরম বিভূতি, ঐশ্বর্যের জন্য মনটা লালায়িত হয়েছে, কিন্তু এমনই জাল বিস্তার করেছি যে আমি ছাড়তে চাইলেও কমলি ছাড়বে না। আমি এ ঠাট ছেড়ে যেতে চাইছি। শুনলে আরো বড় মহাপুরুষ ভাববে, আরো বেশি করে আঁকড়ে ধরবে। তাই ঠিক করেছি এবার পালাবো। পালাতেই হবে, এক কাপড়ে, একা। সৎ গুরুর সন্ধানে যাব, ভিক্ষা করতে করতে। যিনি সে আনন্দের স্বাদ দেওয়াতে পারবেন, সেই জন্যই সাহায্যটুকু চাইছি, বুঝলে বাবা? দিলাম। এক সেট ধুতি পাঞ্জাবি বার করে, টাকা বার করেছিলেন, নিনি। লোকটাকে ভালো লেগে গেছিল। ওর নির্দেশেই বর্ধমান ছাড়বার পর একটা বাথরুমে রেখে এসেছিলাম সেগুলো, সেই সঙ্গে আমার খুর আর কাঁচি। অত বড় দাড়ি আগে ছেটে না নিলে কামানো যাবে না। রাত 3টে একবার বাথরুম যাওয়ার সময় বেরিয়ে দেখি ভদ্রলোক স্থির হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে তার দাড়ি গোপ কামানো হয়ে গেছে। নিঃশব্দে খুর আর কাঁচি ফেরত দিয়ে একটু হাসলেন। আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞ মেশানো বিচিত্র হাসি। ভোরবেলা নজিবাবাদে পৌঁছে একটা চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ওর শিষ্য শিষ্যারা হাহাকার করছেন। বাবা নাকি অন্তর্ধান করেছেন, তার কৌপিন, বহির্বাস, চাদর, মায়ের জুতো, সিগারেটের কেস সব পড়ে আছে, তার চিহ্নও নেই। ফলে আরো বড় হয়ে গেলেন তিনি। এইভাবে সশরীরে অন্তর্ধান করায় মহামানবত্ব নয়, পুরোপুরি দেবত্বই প্রমাণ হয়ে গেল। এত হাতের কাছে পেয়েও তারা চিনতে পারেনি। হাহাকার আরো সেই জন্য। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানান, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাইকে আগাম শুভ নববর্ষ। সবার নতুন শুভ বছর হোক, সবার এই বাংলা বছর খুব ভালো কাটুক, দীর্ঘায়ু হন সবাই। এমনকি আমার বাংলাদেশের লোকেদের জন্য, যারা আমার বাংলাদেশের শ্রোতা, তাদেরকেও অনেক প্রণাম ও শুভ নববর্ষ।